নরেন্দ্র মোদী যুদ্ধ করতে গেছিল? নরেন্দ্র মোদী সোফিয়া কুরেশির সময় কি সঙ্গে কি বিমান চালানোর সময় ছিল না ভূমিকা সিং এর সঙ্গে ছিল? যে ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে, দলিত আদিবাসী সম্প্রদায়ের মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে বাঁচতে বাধ্য করা, গোমাংস খাওয়ার অপরাধে বা কখনো বাংলা ভাষায় কথা বলে তার অপরাধে, বাংলাদেশি সন্দেহে নির্বিচারে হরিয়ানা, রাজস্থানের বিভিন্ন রাজ্যে এভাবে গোরক্ষক বাহিনীর দ্বারা পিটিয়ে মারা হয়েছে। এবং বিজেপির একজন বড় নেতা সে দলিত সম্প্রদায়ের একজন মানুষকে কতটা ঘৃণার চোখে দেখলে রাস্তার উপরে দাঁড়িয়ে তার গায়ের উপরে প্রস্তাব করে। যখন ভারতবর্ষের নতুন পার্লামেন্ট উদ্বোধন হলো তখন আমরা দেখলাম যে ভারতবর্ষের রাষ্ট্রপতিকে সেই পার্লামেন্টে প্রবেশ করবার জন্য যে আমন্ত্রণ, সেই আমন্ত্রণ পর্যন্ত জানানো হলো না। আজকের বিজেপি যাদের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা ছত্রে ছত্রে শিরায় শিরায় তাদের হচ্ছে দলিত আদিবাসীদের জন্য যেমন ঘৃণা, মুসলিমদের জন্য ঘৃণা, খ্রিস্টানদের জন্য ঘৃণা, এই ঘৃণা বিদ্বেষ বিভাজন নিয়েই তারা ভারতবর্ষকে শাসন করছে। বিজেপি যখন ভারতবর্ষে 2014 সালে ক্ষমতায় এসেছিল এবং ক্ষমতায় আসার কিছুদিন পর থেকেই বিজেপি বা আরএসএস এর নেতৃত্বাধীন যে বিজেপি সরকার তার যে শাসন ক্ষমতার যে অভিমুখ, সেই অভিমুখটাই ছিল যে ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে, দলিত আদিবাসী সম্প্রদায়ের মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে বাঁচতে বাধ্য করা। এবং নানা অজুহাতে আমরা উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় দেখেছি গোমাংস খাওয়ার অপরাধে বা কখনো বাংলা ভাষায় কথা বলে তার অপরাধে, বাংলাদেশি সন্দেহে নির্বিচারে হরিয়ানা, রাজস্থানের বিভিন্ন রাজ্যে এভাবে গোরক্ষক বাহিনীর দ্বারা পিটিয়ে মারা হয়েছে। এবং তারা মাথা উঁচু করে ঘুরে বেরিয়েছে। সেখানে হরিয়ানার বিজেপি সরকার বলো, উত্তরপ্রদেশের বিজেপি সরকার বলো, রাজস্থানের বিজেপি সরকার বলো, তাদের কোনোরকম শাস্তির ব্যবস্থা করেনি। এবং একই ঘটনা আমরা বেশ কয়েক বছর ধরে আসামেও লক্ষ্য করছি। আসামের যখন হিমন্ত বিশ্ব শর্মার মতো মানুষ যখন আসামের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে এবং তাকে যখন প্রমাণ করতে হয়, কংগ্রেস থেকে হিমন্ত বিশ্ব শর্মা বিজেপিতে গেছিল এবং সে তখন বারে বারে তার নিজেকে সে কত বড় হিন্দু, সে কত বড় আরএসএস এর ঘনিষ্ঠ, সেটা প্রমাণ করবার জন্য যে আসামের মাটিতে বারে বারে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ হয়েছে, আসামে বাঙালিদের ক্ষেত্রে রবীন্দ্র নজরুলের সংস্কৃতির ওপরে আক্রমণ হয়েছে, আসামে বাংলা ভাষায় কথা বলা মানুষদের ওপরে আক্রমণ হয়েছে, এমনকি আসামের মাদ্রাসাগুলোর ওপরে আক্রমণ হয়েছে। এটা বিজেপি এবং আরএসএস এর কাছে এটাই প্রত্যাশিত। আসলে এই বিজেপি এবং আরএসএস, আমরা যে ভারতবর্ষের কথা বলি, যে ভারতবর্ষ, ভারতের সংবিধান যে ভারতবর্ষের কথা বলে যে ইউনিটি ইন ডাইভার্সিটি, এই ইউনিটি ইন ডাইভার্সিটিকে বিজেপি মানতে চায় না। অর্থাৎ বিজেপি হল আসলে ভারতবর্ষের সংবিধান বিরোধী একটা রাজনৈতিক দল এবং বিজেপির নেতারাও আসলেই সংবিধান বিরোধী। তাই এরা নির্বিচারে ভারতের যে কোনো প্রান্তরে এভাবেই দলিত, আদিবাসী এবং সংখ্যালঘু সমাজকে বারে বারে আক্রমণ করছে। এই অবস্থায় দাঁড়িয়ে ভারতবর্ষের সাধারণ জনগণ, প্রগতিশীল জনগণ, সংখ্যালঘু, আদিবাসী, দলিত, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বিজেপিকে দেশ থেকে না তাড়াতে পারলে দেশের সংবিধানকে রক্ষা করতে পারা যাবে না। দেখো, সেটা শুধুমাত্র রাজস্থান তো নয়, মধ্যপ্রদেশে তোমাদের অনেকের মনে থাকবে সম্প্রীতির ঘটনা যে বিজেপির একজন বড় নেতা সে দলিত সম্প্রদায়ের একজন মানুষকে কতটা ঘৃণার চোখে দেখলে রাস্তার উপরে দাঁড়িয়ে তার গায়ের উপরে প্রস্তাব করে। এমনকি এখন আমাদের দেশের এই মুহূর্তে রাষ্ট্রপতি তিনি হচ্ছেন দলিত সম্প্রদায় থেকে উঠে আসা মানুষ। যখন ভারতবর্ষের নতুন পার্লামেন্ট উদ্বোধন হলো তখন আমরা দেখলাম যে ভারতবর্ষের রাষ্ট্রপতিকে সেই পার্লামেন্টে প্রবেশ করবার জন্য যে আমন্ত্রণ, সেই আমন্ত্রণ পর্যন্ত জানানো হলো না। আসলে এই ব্রাহ্মণ্যবাদী যে রাজনৈতিক মতাদর্শ, মনুবাদী যে রাজনৈতিক মতাদর্শ, সেই রাজনৈতিক মতাদর্শের পৃষ্ঠপোষকই হচ্ছে আজকের আরএসএস, আজকের বিজেপি, যাদের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা ছত্রে ছত্রে শিরায় শিরায় তাদের হচ্ছে দলিত আদিবাসীদের জন্য যেমন ঘৃণা, মুসলিমদের জন্য ঘৃণা, খ্রিস্টানদের জন্য ঘৃণা, এই ঘৃণা বিদ্বেষ বিভাজন নিয়েই তারা ভারতবর্ষকে শাসন করছে। এবং স্বাভাবিকভাবেই রাজস্থানের মতো ঘটনা ঘটছে, মধ্যপ্রদেশের মতো ঘটনা ঘটছে এবং এই ধরনের কুখ্যাত অপরাধীরা এরকম অপরাধ করার পরেও মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালের 15ই আগস্ট। এই প্রথম নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এই যে পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের যুদ্ধ হয়েছে, ভারতবর্ষের গর্বের সেনাপতিরা পাকিস্তানে গিয়ে কোনো আক্রমণ করেছে, এটা তো প্রথম ঘটনা নয়। 71-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিল, এর আগেও ভারত পাকিস্তানে যুদ্ধ হয়েছে, ভারত চীনের মতো যুদ্ধ হয়েছে এবং বারে বারে এই যুদ্ধের সময় আমাদের দেশের সেনাবাহিনীরা, সে নৌসেনা হতে পারে, বায়ুসেনা হতে পারে, আমাদের ডিফেন্স হতে পারে, বিএসএফ হতে পারে, তারা গর্বের
সহিত মাথা উঁচু করে চোখে চোখ রেখে লড়াইটা লড়েছে এবং আমাদের দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছে। এটা হচ্ছে আমাদের সেনাবাহিনীর গর্বের ইতিহাস। কিন্তু আমাদের বর্তমান মন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের দেশের নির্লজ্জ বর্বর রাজনৈতিক দল বিজেপি, যারা এমন ভাবেই অপারেশন সিন্দুর হতে পারে, পহেলগাঁওয়ের ঘটনার পরে, এর আগে পুলওয়ামার ঘটনার পরে আমরা লক্ষ্য করেছি যে ওরা বারে বারে আমাদের সেনার সাফল্যকে নিজেরা ফেরি করবার জন্য, বাজার করবার জন্য নিজেদের বীরত্ব হিসাবে চালানোর চেষ্টা করে। এর থেকে বড় নির্লজ্জের মতো ঘটনা আর কিছু হতে পারে না। এবং তুমি ইতিমধ্যেই দেখেছো এই অপারেশন সিন্দুর নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী সেনাবাহিনীর পোশাক পরে বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজমেন্টের জন্য বিজেপি পোস্টার শুরু করেছে। নরেন্দ্র মোদী যুদ্ধ করতে গেছিল, নরেন্দ্র মোদী সোফিয়া কুরেশির এর সময় কি সঙ্গে কি বিমান চালানোর সময় ছিল না, ভূমিকা সিং এর সঙ্গে ছিল। আসলে এরা হচ্ছে একটা নির্লজ্জ রাজনৈতিক দল, যারা আমার দেশের সেনার বীরত্বকে তারা ব্যবহার করে নিজেদের রাজনৈতিক ফায়দা নিতে চায়। কিন্তু আমাদের দেশ এই মুহূর্তে একটা ঐক্যবদ্ধ দেশ। আমাদের দেশ ঐক্যবদ্ধভাবে পার্লামেন্টের ভেতরে, পার্লামেন্টের বাইরে বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক দলগুলো বলেছে যে দেশের অখণ্ডতা, দেশের কোনো বিপদের সময় এবং দেশের শত্রুদের মোকাবেলা করবার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। কিন্তু নরেন্দ্র মোদী, বিজেপি, তারা রাজনৈতিক কারবারি করতে ব্যস্ত এবং সেই রাজনৈতিক কারবারির যে কাজ, সেই কাজ করবার জন্য আমরা দেখলাম 2-3 দিন আগে আলিপুরদুয়ারে এসে নরেন্দ্র মোদী সেই একই কাজ করা শুরু করলো। এবং তার দলের যারা কর্মী, বিজেপির প্রধানমন্ত্রী যদি নরেন্দ্র মোদী এরকম নির্লজ্জ হয়, তাহলে তার স্বাভাবিকভাবেই তার দলের বিভিন্ন স্তরের কর্মী সমর্থক একই রকমের নির্লজ্জ হবে। কারণ একই পাঠশালার ট্রেনিং তাদের, সেই একই কাজ তারা করেছে, জোর করে বিভিন্ন পুলিশ কর্মীকে এরা করেছে। এটা হচ্ছে এদের কালচার। এই কালচার বাংলার সঙ্গে যায় না, এই কালচার হচ্ছে বাংলার পরিপন্থী। এই কালচারের বিরুদ্ধেই আমাদের লড়াই।